নমস্কার, গুড ইভিনিং। আজকে আমি একটুকু পড়াশোনা নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে যারা এই সবেমাত্র কিছুদিন হলো মাধ্যমিকে পাস করেছো, তাদেরকে নিয়েই কথা বলতে চাই। তো এবার মাধ্যমিক পাস তো হয়ে গেল, এবার তো যারা জয়েন্ট বা নিটে বসবো ভাবছো, আগামী দিনে ডক্টর হবে ইচ্ছা আছে, তাদের এই মুহূর্তে কি করা উচিত? দেখো, প্রথমেই তো তোমাদেরকে নিজেকে একটুকু যাচাই করতে হবে যে আমি কি রকম, তারপর তোমাকে এগোতে হবে। ব্যাপার হচ্ছে, তোমার যদি সত্যি সত্যি মানে ডক্টর হওয়ার মতো সেই ধৈর্য, সেই ক্ষমতা এবং সেই শক্তি থাকে, তবেই তোমাকে কিন্তু আমি বলবো যে হ্যাঁ, তুমি নেট পরীক্ষাটা দাও বা নিটের জন্য প্রিপারেশন নাও। এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে আমি এটুকুই মনে করছি যে সবাই যেটা করছে সেটাই করতে হবে, এরকম কিন্তু নয়। কারণ দেখতেই তো পাচ্ছ যে বছরের পর বছর পড়াশোনা করার পরেও কিছু সাকসেস পাওয়া যাচ্ছে না, আলটিমেটলি ফেলিওর, হতাশা। যাই হোক, ওই ব্যাপারটাতে আমি পরে আসছি। এখন ঘটনা হচ্ছে যে যারা এখন ভাবছো যে আমরা মানে নিটের জন্য প্রিপারেশন নেব, তাহলে তো তোমাকে এখন ভাবতে হবে যে তুমি কীরকম মেধা, মানে যদি তোমার নিজের প্রতি কন্ট্রোল থাকে, যে আমি তোমার যদি নিজের প্রতি মনে হয় যে আমি মানে আমি বেশ শার্প, মেধাবী, বা বাপ মায়ের যদি সেরকম ছেলের প্রতি ভরসা থাকে যে না আমার ছেলে অনেক মেধাবী, এবং যদি একটুকু ল্যাপটপ কেনার মতো পয়সা থাকে, তাহলে তোমরা অনলাইন ট্রাই করতে পারো, অনলাইন কোচিং নিতে পারো, যেখানে তোমার বাড়িতে বসেই তোমার কাজটা হয়ে যাবে। তোমাকে নতুন করে কষ্ট করে আবার অন্য কোথাও কোচিং সেন্টারে যাওয়া, এটা তোমাকে করতে হবে না। তোমাকে বাড়িতে বসে কিন্তু এগুলো হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমাকে কিছু কিছু জিনিস কিন্তু মেনশন করতে হবে, যেমন অতিরিক্ত ফোন ঘাটাঘাটি বা মনোযোগ দেওয়া, ক্লাসগুলো ঠিকঠাক করে অ্যাটেন্ড করা, এগুলো সবই করতে হবে। কিন্তু তোমার নিজের প্রতি, নিজের মেধার প্রতি, এবং সর্বোপরি মোবাইল ফোন তুমি কতটা কন্ট্রোল করতে পারছো, সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও কতটা সময় তুমি নষ্ট না করছো, সেটার প্রতি কিন্তু তোমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আর যারা একটুকু ভাবছো যে না আমরা ফিজিক্যালি পড়াশোনা করব, আমরা স্যারের সাহায্য নেব, কোন জিনিসটা বুঝতে পারলাম না সেটা স্যারকে আবার পুনরায় জিজ্ঞাসা করে আমরা আবার সলভ করব, বা আমার অত ট্যালেন্ট নেই, বা আমার ছেলে মেয়ে অতটা শার্প নয়, মেধাবী নয়, বা যাওয়া আসাটা ম্যানেজ করা বা খরচা এগুলো করতে পারবো, তাহলে পরে অবশ্যই মানে অফলাইন কোচিংটা ট্রাই করতে পারো। এবার সেক্ষেত্রে তোমাকে কোথায় অফলাইন কোচিং তোমার এলাকার মধ্যে কোথায় ভালো হবে সেটা দেখে নিতে হবে। মানে এখন অনলাইন অফলাইন দুটো অ্যাভেলেবেল, তোমার নিজের কাছে কিন্তু কন্ট্রোল। মেন হচ্ছে যে অনলাইন করতে গেলে তোমাকে মোবাইলটা কন্ট্রোল করতে হবে, আর অফলাইনে কি হবে, তোমার সময়, তোমার খরচাটা দেখতে হবে। অনলাইনে খরচা কম, অফলাইনে তোমার খরচাটা বেশি। ওটা তোমার নিজেকে একটুকু নিজে বিশ্লেষণ করে ডিসিশনটা নিতে হবে। এবার দেখা গেলো যে হ্যাঁ, তুমি
নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ, তারপরেও যে নিট পরীক্ষা দিতে পাবে তার গ্যারেন্টি কিছু দিতে পারছে না। দেখতে তো পাচ্ছ মানে প্রতি বছরই তো মানে নিট হয়ে যাচ্ছে, মানে কোশ্চিন পেপার লিক হয়ে যাচ্ছে, নিট কেলেঙ্কারি হচ্ছে। তো সেক্ষেত্রে তো হতাশা তো আছেই যে ভবিষ্যতে কি হবে এই নিয়ে সবার একটা দুশ্চিন্তা আছেই। তো এবার আমরা দেখো, এবারে যারা নিট পরীক্ষায় বসবো ভেবেছিল তাদের মধ্যে তো এমন অনেকেও ছিল যে যাদের কাছে যাওয়ার খরচা ছিল না, যাদের কাছে হোটেল থাকার খরচা ছিল না, কেউ রেল স্টেশন থেকে, কেউ ফুটপাতে থেকে পরীক্ষাটা দেওয়ার জন্য গিয়েছিল, পরীক্ষা দিয়েছে, মানে কঠিন অসুবিধা। তো তারপরেও কিন্তু রেজাল্ট পাচ্ছে না, তারপরে কোশ্চিন পেপার লিক হয়ে যাচ্ছে, তাদের মানে জীবনটা অনেকে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি অনেক মেয়েরা আবার দ্বিতীয়বার সুযোগ পাবে না। খান স্যার বলছিলেন যে ধরুন কোনো মেয়েকে বাবা মা বলেছে এই বছরই কিন্তু লাস্ট, এই বছর যদি না হয় তাহলে কিন্তু আমি কিন্তু পরের বছর বিয়ে দিয়ে দেবো। তাহলে সেই মেয়েটা কিন্তু স্বপ্নভঙ্গ হলো। একটা মেয়ের হয়তো ইচ্ছা ছিল যে আমি অপারেশন করব, মানুষের জীবন বাঁচাবো, ডক্টরি করব, সেটা কিন্তু তার হচ্ছে না। কারণ তার পরের বছর, সামনের বছর পর্যন্ত বাবা মা সময় নাও দিতে পারে, তার হয়তো বিয়ে দিতে পারে, তাকে হয়তো সারা জীবন ওই চুলা চাকরি করেই, রান্নাবান্না করেই জীবনযাপন করতে হতে পারে। মানে খুব ডিসঅ্যাপয়েন্টিং, খুব হতাশ একটা ব্যাপার। যাই হোক, এই নিট কেলেঙ্কারি জন্য তো আবার সবাই কোর্টে পর্যন্ত গিয়েছিল। সুপ্রিম কোর্টে বিচারপতি, মাননীয় বিচারপতি তো ককরোচ বলে দিয়েছে, এদেরকে কোনো কাজ কাম নাই, এরা শুধু সিস্টেমকে করে আঘাত করে। মানে ককরোচে যেমন মানে এদিক ওদিক করে ককরোচ বেরিয়ে বেড়ায়, এরকম তোমার বেরিয়ে বেড়াচ্ছ, সোশ্যাল মিডিয়া করে বেড়াচ্ছ, সাংবাদিক করে বেড়াচ্ছ, এইভাবে আক্রমণ হচ্ছে সবাই আমরা তো জানি। সেই আক্রমণ থেকে আবার মানে রাগ, মানুষের রাগ, সেই রাগ থেকে আবার আমাদের অভিজিৎ দীপ্ত বলে একটা ছেলে আমেরিকায় বসে বসে ককরোচ জনতা পার্টি বলে একটা পার্টি আমাদের মানে বানিয়ে ফেলে, ডিজিটাল পার্টি। সেই পার্টির আবার মহৎ মহৎ সব উদ্দেশ্য আমরা সবই দেখেছি। তো এবার এই যে ঘটনাগুলো ঘটছে এটা তো কিন্তু বাস্তব, ঠিক আছে। আমাকে তো অনেকেই বলছে যে দাদা সিজেপি মানে ককরোচ জনতা পার্টি নিয়ে কিছু বলুন, কিন্তু আমি সিজেপি জনতা পার্টি, ককরোচ জনতা পার্টিকে নিয়ে কী আর বলবো। ওরা তো নিজেরাই বলছে যে আমরা হচ্ছি ককরোচ, ঠিক আছে, আমরা হচ্ছে আরসোলা, ঠিক আছে। ওদের তবে হ্যাঁ, ওদের মানে আরসোলা যেমন এদিক ওদিক করে বেরোয়, আমরা কিন্তু বেরোবো। কিন্তু এই পার্টিটা দেখুন মানে মাত্র দুদিনে যেভাবে মানে ফলোয়ার্স জোগাড় করেছে, কঠিন ব্যাপার। মাত্র দুদিনে মানে 20 মিলিয়ন ইনস্টাগ্রামে। মানে মনে হয় টুইটার হ্যান্ডেল থেকে, এক্স হ্যান্ডেল থেকে মনে হয় এটাকে করা হয়েছে, ব্যান করা হয়েছে ইন্ডিয়াতে। এইভাবে চলতে থাকলে তো স্টুডেন্টরা কোথায় যাবে? মানে ভারতবর্ষের স্টুডেন্টরা যদি বিচারপতি মানে জজে মাননীয় মানে কোর্টে গিয়েও যদি বিচার না পায় তাহলে তারা কোথায় যাবে? এটা নিয়ে তো খুব চিন্তার বিষয়। তো এইভাবে তো দেখুন আজকে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সরকারের এগেনস্টে বিভিন্ন রকমের দাবি নিয়ে, ঠিক আছে। তার মধ্যে ওদের সব থেকে যে দাবিটা আমাকে ভালো লেগেছে যে কোনো দল বদলু, পার্টি বদলু নেতাকে 20 বছর পর্যন্ত কিন্তু একদম বরখাস্ত করতে হবে। 20 বছর সে কিন্তু দাঁড়াতে পারবে না। এটা সব থেকে ভালো লেগেছে। এবং সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কথা বলছে, তারপর ধরুন নারীদের সুরক্ষা নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। তারপরে বিচারপতিদের নিয়ে একটা কথা বলা হয়েছে। তারপরে আমাদের এই শিক্ষামন্ত্রী ওর পদত্যাগ চেয়েছে। এইভাবে ওরা নিজেদের মতো একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে। এবং আমাদের ভারতবর্ষের প্রচুর প্রচুর ইউথ, যুবক যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা কিন্তু সাপোর্ট করেছে। এবং যাই হোক, এটা এখন আপাতত ব্যান করা হয়েছে। এক্সএনএল ইনস্টাগ্রামে ফলোয়ার্স আমি মোটামুটি 19 মিলিয়ন দেখেছি, মোটামুটি দুপুর দিক করে, এখন কত হয়েছে বলতে পারছি না।
কিন্তু এইভাবে সরকারের মাননীয় সরকারকে আবেদন করব যে দেখুন, যুবক তো একটা ফ্যামিলি, যুবকই তো সব। যুবককে কিন্তু মানে চটিয়ে দিলে হবে না। যুবককে একটুকু আপনাকে ঠিকঠাক রাখতে হবে। মানে একটা বাড়ির যুবক যদি ঠিক থাকে তা ওর ফ্যামিলি সবাই ঠিক থাকবে, এবং যুবকটা যদি খারাপ থাকে ফ্যামিলি সবাই খারাপ হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়াতেও যারা স্টুডেন্ট তারা একটু কোথাও না কোথাও মানে রাগান্বিত, তাদের মধ্যেও একটা ক্ষোভ জমা হচ্ছে, এবং এটা নিয়ে সরকারের একটু ভাবা উচিত যে কি করে এদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করা যায়। না হলে আগামী দিনে এই ধরুন এর ক্ষোভ আস্তে আস্তে বাড়তে 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 আচ্ছা, এই যে ককরোচ জনতা পার্টিটা তৈরি হলো, এটাকে এই এই মুহূর্তে কি বন্ধ করা দরকার ছিল? হ্যাঁ, কারণ তারা যদি দুটো চারটে কথা বল দেওয়ার সুযোগ পায়, তবু তো ওদের ফার্স্টেশনটা আমার একটুকু মানে বেরিয়ে যায়। হ্যাঁ, ওদের তো ডিপ্রেশনটা একটু কম হবে, মানে ওদের মানে মনের যে ক্ষোভ সেটা তো কোথাও না কোথাও ব্লাস্ট করার একটা জায়গা পাচ্ছিল। তো কদিন সময় দিলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু এইভাবে যদি সঙ্গে সঙ্গে যে কোনো একটা প্রোটেস্ট হবে, আর আপনি যদি ওটাকে ডিস্ট্রয় করে দেন, তাহলে তো আগামী দিনে তো আরও অনেক অনেক কিছু ঘটতে পারে। এইভাবে চললে তো আমি জিনিসটা খুব ভালো চোখে দেখছি না। তবে আমি চাইবো না যে এই ছাত্র আন্দোলন আমাদের বাংলাদেশে যেভাবে দেখেছি, নেপালে, শ্রীলঙ্কা যেভাবে দেখেছি, সেটা আমাদের দেশেও হোক। এটা আমি চাইবো না। আমাদের দেশ অনেক অনেক শান্তিপ্রিয় এবং গণতান্ত্রিক দেশ, সেখানে সরকারকেও একটু এগিয়ে আসতে হবে, আমি অনুরোধ করব। এবং ছাত্রদেরকেও কি করা যাবে, একটুকু ধৈর্য করতে হবে নিজের দেশের মান সম্মানকে বাঁচানোর জন্য। তোমরা তোমাদের নিজেদের মতো করে শান্তি প্রিয়ভাবে প্রোটেস্ট করো, এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনা অবশ্যই করতে হবে। কি করা যাবে, কিছু করার নেই। আশা করছি আগামী দিনে আমরা সবাই সুদিন দেখতে পাবো, এবং সবাই নিজের নিজের যে স্বপ্ন, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, এইগুলো কিন্তু সবারই পূরণ হবে আশা করছি। তার সঙ্গে সঙ্গে আমি এটুকুই বলতে চাইবো যে দেখো, শুধু মাত্র ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল আর ব্যারিস্টার আর এইসব নিয়ে কিন্তু সবসময় পড়ে থাকলে হবে না। যুগ কিন্তু বদলাচ্ছে, ঠিক আছে? এআই যুগ চলে এসছে, সেখানে এআই দিয়ে বিভিন্ন রকমের বিজনেস আইডিয়া করতে পারো। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর যে নিট নিয়ে পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তার কোনো ডক্টরি হতে হবে, সেরকম কোনো আর চিন্তাভাবনা না রেখে কোনো বিজনেস আইডিয়া, বিজনেস ম্যানেজমেন্ট, বা কোথাও নিজেদের বুদ্ধি মেধা দিয়ে কিছু ব্যবসা শেখা, হ্যাঁ, মানে এইগুলো তোমাদের কিন্তু একটু রিসার্চ করে দেখতে হবে। যে সবসময় যে একই রকম গতিতে চলবে তাও না হতে পারে। কোথাও যে হতাশ কিন্তু তোমার হবে না, যদি 5টা এরকম দেখে রাখো, নিজেদেরই সুবিধা আমি মনে করি। তো চলো, আজকের মতো এখন আপাতত এটুকুই, তারপরে আবার দেখছি কি করা যাচ্ছে। বাই বাই, টাটা।